বগুড়ার দুপচাঁচিয়ায় ডিপ ফ্রিজ থেকে গৃহবধূ উম্মে সালমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার ছোট ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সাদের আচরণ ও কথায় অমিল পাওয়ায় তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানায়, রবিবার সকালে মায়ের সঙ্গে হাত খরচের টাকা নিয়ে তার কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখে সে। এই হত্যাকাণ্ডকে ঢাকতে ডাকাতির ঘটনা সাজাতে কুড়াল দিয়ে বাসার আসবাবপত্র কুপিয়ে চলে যায় সে। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল। নোয়াখালীর সুবর্ণচরে ছেলের মামলা ও নির্যাতনে বাড়ি ছাড়া এক বৃদ্ধা মা। ভুক্তভোগী ওই মা গত 5 দিন ধরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের এক আত্মীয়ের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। জানান, স্বামীর কাছে পাওয়া সম্পত্তি লিখে দেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছিলেন তার বড় ছেলে ফয়েজুল্লাহ। কথা না মানায় তাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় ফয়েজ। এমনকি মিথ্যা মামলায় তাকে জেল খাটানো হয় বলেও অভিযোগ করেন তিনি। পুলিশের দাবি, বৃদ্ধা আয়েশা তার 2 ছেলেসহ এক বাড়িতে বসবাস করেন। ঘরতোলাকে কেন্দ্র করে বড় ছেলে মারধরের শিকার হন তিনি। এ ঘটনায় বড় ছেলের স্ত্রীর দায়ের করা মামলায় আয়েশা ও তার ছোট ছেলের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। শেরপুরে অপহরণের 7 দিন পর অভিযুক্ত রবিনের বাড়ি থেকে মিলেছে কলেজ শিক্ষার্থী সুমন মিয়ার মরদেহ। এ ঘটনায় সহপাঠী আন্না, রবিন সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, প্রেম নিয়ে বিরোধের জেরেই সুমনকে হত্যা করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে রবিন। গত 4 নভেম্বর বিকেলে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন সুমন মিয়া। পথে শেরপুর শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড়া এলাকায় সহপাঠী আন্নার উপস্থিতিতে কয়েকজন যুবক জোর করে অটোরিকশায় উঠিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। স্বজনদের অভিযোগ, রবিনের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল আন্নার। একই কলেজে পড়ার সুবাদে সুমনের সাথে প্রেমে জড়িয়ে পড়ে আন্না। এরই জেরে সুমনকে অপহরণ করে হত্যা করে অভিযুক্ত রবিন। কি করছে এটা? স্টার্ট করে আমারই ডাহাতি করে দিছে, ফ্যামিলিটা ডাহাতি করে দিছে। আমি আর ফাঁসি চাই। তদন্ত হওয়া দরকার, এর সাথে কে কে জড়িত আছে, একাই কাজটা করতে পারেনি কখনো। তো আমি এলাকাবাসী হিসেবে একটা সুষ্ঠু তদন্ত চাই। ভিকটিম রনির বাসা থেকে এখানে পিছনে উত্তরা হসপিটালের পিছনে বাসা, এখান থেকে আমাদের সম্মুখে এই ছেলেটাকে, মৃত সুমনকে মাটি থেকে উত্তোলন করা হয়। এরই জেরে 11 নভেম্বর ভোরে সহপাঠী আন্না ও তার বাবা আজিম মাস্টারকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রবিনকে। রবিনের স্বীকারোক্তিতেই ওই রাতে অপহৃত কলেজ ছাত্রের মরদেহ বাসার মাটির নিচ থেকে উদ্ধার করে পুলিশ। একেবারেই হলো ইনিশিয়াল স্টেজ। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল হলো যে সুমন কোথায় আছে, সুমনকে হলো খুঁজে বের করা। দুঃখের বিষয় যে সুমনের ডেড বডিটা আমরা হলো পেলাম। এর সাথে কারা কিভাবে জড়িত আমরা নিশ্চয়ই হলো তদন্ত করে দেখব। রোববার রাতে সুমন মিয়ার বাবা বাদী হয়ে বাবা মেয়ে সহ 3 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও 2 থেকে 3 জনকে আসামি করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করায় 3 দিন পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। যানজট কমে আসায় কমেছে যাত্রীদের ভোগান্তি। সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেয়ায় গাজীপুর শিল্পাঞ্চলের সবগুলো কারখানায় উৎপাদন চলছে। এর আগে সোমবার বিকালে অবরোধ প্রত্যাহারের মাত্র 2 ঘন্টার মধ্যেই আবারও মহাসড়ক আটকে দেয় টি&জেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। পরে মালিকপক্ষের সাথে আলোচনা শেষে প্রশাসনের আশ্বাসে সোমবার রাত 10:15টায় অবরোধ প্রত্যাহার করেন তারা। অবরোধ তুলে নেয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 3 দিন পর শুরু হয় যান চলাচল। 4 মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার সকাল থেকে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়েছিলেন 6টি কারখানার শ্রমিকরা।
এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবুল হাসান, টানা 3 দিন বন্ধ থাকার পর চতুর্থ দিনের মাথায় স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। আজকের পরিস্থিতি কেমন জানাবেন, এবং সেই সাথে শিল্পাঞ্চলে কি অবস্থা? কারখানাগুলোতে পুরো দমে তো আমরা জানি যে কাজ শুরু করেছেন শ্রমিকরা। দেখুন, শিল্পাঞ্চলের পরিস্থিতি যদি বলি, যে কিছুক্ষণ আগে আমি গাজীপুর শিল্প পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে গাজীপুরে শিল্পাঞ্চল আজকে পুরোপুরি শান্ত রয়েছে এবং গত কয়েকদিন যে 40টির মতো কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল, সেই কারখানাগুলো কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে। ফলে সকাল থেকেই এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং যেই কারখানার শ্রমিকরা 4 মাসের বকেয়া বেতনের দাবিতে গত 3 দিন আন্দোলন করছিলেন, অর্থাৎ টিএনজেড কারখানার শ্রমিকরা 6টি কারখানার, সেই 6টি কারখানাও কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে এবং সকাল থেকে সেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলে আমরা শিল্প পুলিশের মাধ্যমে জেনেছি। আপনাকে বলে রাখি যে গত শনিবার থেকে যে টানা 3 দিন অবরোধ ছিল শ্রমিকদের, সেই শ্রমিকদের মূল দাবি ছিল 4 মাসের বকেয়া বেতন এবং সেই দাবিতেই তারা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় অবস্থান নিয়ে এখানে অবরোধ সৃষ্টি করেন এবং কার্যত 3 দিন কিন্তু ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল এবং মানুষের সীমাহীন দুর্ভোগ ছিল। ফলশ্রুতিতে গতকাল আমরা যেটি জেনেছি যে শ্রম সচিবের সঙ্গে শিল্প মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের একটি বৈঠক হয় এবং এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে শ্রমিকদের যে পাওনা, সেই পাওনা 6 কোটি টাকা রোববারের মধ্যে পরিশোধ করা হবে এবং বাকি যে 10 কোটি টাকা সেটি 30 নভেম্বরের ভিতরে পরিশোধ করা হবে। এবং এই দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে গতকাল রাত 10:15টার দিকে কিন্তু শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেয় এবং আমরা যেটি জেনেছি যে তাদের প্রত্যাহারের পর কিন্তু রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয় এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কোথাও কিন্তু কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, স্বাভাবিক গতিতেই গাড়ি চলাচল করছে এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি ভালোভাবেই দেখছেন এবং তারা বলছেন যে এই যে কয়েকদিন পর পর টানা অবরোধ, এখানে রাস্তা দখল করে আন্দোলন, এগুলো তারা চান না। তারা চান যে কোনো উপায়ে সড়ক যেন সচল থাকে, সেই ব্যাপারে প্রশাসন না করে দাবি আদায় করুক, সেটি সবার চাওয়া। আবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে অবৈধভাবে আনা 767 কেজি সিটি গোল্ড সহ ধাতব অলংকার জব্দ করেছে বিজিবি। ভোরে স্থলবন্দর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অলংকারগুলো জব্দ করা হয়। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে একটি ট্রাকে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে আমদানি করা সাদা চীনামাটির আড়ালে লুকিয়ে রাখা 330 কেজি সিটি গোল্ড ও 437 কেজি অন্য ধাতব অলংকার জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক আব্দুস শুকুরকে আটক করা হয়। জব্দকৃত অলংকারের বাজার মূল্য 8 কোটি টাকা। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিচালনার এক পর্যায়ে আমরা 56টি বস্তা আমরা পাই এবং 56টি বস্তা আমরা খুলে আমরা দেখতে পাই বিপুল পরিমাণ অলংকারাদি। এর মধ্যে রয়েছে রূপার প্রলেপের প্রায় 437 কেজি অলংকার এবং সিটি গোল্ডের 330 কেজি সিটি গোল্ডের অলংকার। দিনাজপুরে রোগী দেখতে যাওয়ার পথে ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন, তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে তার কোলে থাকা 1 বছরের সন্তান। সকালে শহরের নিমনগর বালুবাড়ি শহীদ মিনার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, অটোরিকশা নিয়ে বিরল থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন গৃহবধূ রোজিনা খাতুন। দ্রুত গতিতে থাকা অটোরিকশাটি উল্টে গেলে 1 বছরের সন্তানকে নিয়ে সড়কে পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। বাগেরহাটের মোল্লাহাটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক সহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। ভোরে খুলনা মাওয়া মহাসড়কের মাঝের গাওলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গাড়ির ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত 4 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
আহতরা কুমিল্লার বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। গেল ১৬ বছরে চট্টগ্রাম মহানগরীতে নতুন কোনো আবাসন প্রকল্প তৈরি করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সবশেষ ২ প্রকল্প এরই মধ্যে পরিত্যক্ত হওয়ার পথে, বাকিগুলো নানা সমস্যায় জর্জরিত। এসব প্রকল্পে এখনও ঘরবাড়ি তৈরি করতে পারছেন না ভূমি মালিকরা। যদিও সিডিএ বলছে আবাসন প্রকল্পগুলো সচল করতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠার পর ৬০ বছরে নগরীতে ১২টি আবাসিক এলাকা তৈরি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, যার ২/৩ প্লট এখনও খালি। এর মাঝে কর্ণফুলী ও সলিমপুর আবাসিক এলাকা অনেকটাই পরিত্যক্ত। প্রকল্পে বরাদ্দ পাওয়া ভূমি মালিকরা বলছেন, প্লট বানিয়েই দায়িত্ব শেষ করেছে সিডিএ। আবাসিক এলাকায় নিরাপত্তা, বিদ্যুৎ, পানির মতো মৌলিক নাগরিক সুবিধা তৈরির ক্ষেত্রে সংস্থাটি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ। এছাড়া সিটি কর্পোরেশনকে কয়েকটি প্রকল্প হস্তান্তরও করা হয়নি। সিডিএ প্লট দিলেও, আমাদেরকে রেজিস্ট্রেশন দিলেও, এটাকে সিডিএ যে ইউটিলিটি বা বিভিন্ন অফিসিয়াল জিনিসগুলো আমাদের দেওয়ার কথা, সেগুলো তারা কিছুই করে না। বিশেষজ্ঞরা বলছেন, আবাসিক এলাকা তৈরির আগে সম্ভাব্যতা যাচাই করা হয়নি, ফলে 4টি এলাকা বর্ষায় জোয়ারের পানিতে তলিয়ে যায়। এছাড়া সলিমপুর আবাসিকে নিরাপত্তা ও যাতায়াত সংকট এবং কর্ণফুলী আবাসিকে সুপেয় পানির সংকট রয়েছে। বাকিগুলো নানা সংকটে ভুগছে। যদি এই ফিজিবিলিটি স্টাডি করা হতো ভালোভাবে, তাহলে কর্ণফুলীতে এই প্রশ্নটা আগেই আসতো যে এখানে পানি পাওয়া যায় না, এবং সলিমপুরে এই প্রশ্নটা আসতো সামাজিকভাবে এই জায়গায় এখনও প্রস্তুত না মানুষ যাওয়ার জন্য। এসব প্রকল্পে বিকল্প উপায়ে ভূমি মালিকদের সেবা দেওয়ার কথা জানিয়েছে সিডিএ। আমরা ওটা ভান্ডারজুরি প্রকল্পের মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। ওয়াসার সাথে আমরা বসেছি এবং ওয়াসার প্রাক্তন যে এমডি ছিলেন তিনি আমাদেরকে কোনো সহযোগিতা করেন নাই। আশা করছি বর্তমান সরকারে যে আমাদের প্রশাসক নিয়োগ হয়েছে উনি আমাদেরকে সহযোগিতা করবে। ওই ওয়াসার যদি সাপোর্টটা আমরা পাই, তাহলে এই আবাসিকরা কিন্তু পুনরুদ্যমে চালু করতে পারবে। আবাসিক প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় বড় আয় হারাচ্ছে সিডিএ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রলিং বোর্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা প্রচারের জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। এর আগে সোমবার রাতে ঘটনা তদন্তে কমিটি গঠন করে কলেজ প্রশাসন। রাজশাহী কলেজ কর্তৃপক্ষ জানায়, রবিবার বিকালে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রল বোর্ডে ছাত্রলীগের ফিরে আসার বার্তা প্রচার হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়। এ সময়ে কলেজ কর্তৃপক্ষ 7 কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেয়। পরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করে কলেজ কর্তৃপক্ষ। আমরা এই বিষয়ে এখন যাচাই বাছাই করছি এবং ঘটনার সংশ্লিষ্ট যারা আছেন তাদের বিরুদ্ধে এই ধরনের ঘটনার সত্যতা এবং পাওয়া যাওয়ার পরে আমরা অবশ্যই মামলা গ্রহণ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এটা অবশ্যই কেউ না কেউ জড়িত ছিল, তা নাহলে তো সিস্টেম অটোমেটিক কোনো সিস্টেমে তো এটা হয় নাই। অবশ্যই তাকে কারণ দর্শাতে হবে এবং তাকে আমরা চাই যে সে বিচারের আওতায় তাকে আনতে হবে। এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকে প্রেসক্লাব মার্কেট বন্ধ রেখেছে প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, মোবাইল ফোন কেনা নিয়ে প্রেসক্লাব মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা কাটাকাটি হয় 3 শিক্ষার্থীর। এক পর্যায়ে তাদের মারধর করেন মার্কেটের কয়েকজন ব্যবসায়ী। এ ঘটনার প্রতিবাদে রাতেই প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে যান তারা। সকালে আবারও সড়কে জড়ো হন তারা। 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে প্রেসক্লাব মার্কেট বন্ধ রাখার দাবি জানান শিক্ষার্থীরা। যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা শামীম সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 6 যশোর ক্যাম্পের অধিনায়ক। তিনি জানান, গত 9 নভেম্বর মোবারকপুর গ্রামের বাসিন্দা যুবদল কর্মী পিয়াল হাসানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পিয়ালের বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় পৌর ছাত্রদল সভাপতি শামীম সহ 10 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এর পরপরই জড়িতদের ধরতে অভিযানে নামে র্যাব। সোমবার রাতে খুলনার
চুকনগর এলাকা থেকে শামীমকে ও ঝিনাইদহের মহেশপুর থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পিয়ালের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা র্যাবের। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শামীম হাসান এবং ভিকটিম পিয়াল এদের বাড়ি পাশাপাশি এবং পূর্ব থেকে তাদের ভিতরে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা ছিল, তাদের মধ্যে দ্বৈরথ ছিল এবং তারই প্রেক্ষিতে তাকে সুযোগ পেয়ে তারা হত্যা করে। মাগুরায় পূর্ব বিরোধের জেরে ছাত্রদলের 3 নেতাকর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার রাত 11টার দিকে নতুন বাজার কাত্তইনাই পূজা মণ্ডপ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ছাত্রদল পৌর 2 নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত হোসেন এবং কর্মী অন্তর শেখ ও সোহান। পুলিশ জানায় রাত 11টার দিকে ছাত্রলীগের কর্মী জুবায়ের ভূঁইয়া সহ তার সহযোগীদের সাথে নতুন বাজার এলাকায় ছাত্রদলের নেতা ইয়াসির আরাফাতের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আরাফাতের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ছাত্রদল কর্মী অন্তর ও সোহান ছুটে আসলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত করছে পুলিশ। কুমিল্লা ও রংপুর সিটি কর্পোরেশনে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। 2 সিটি মিলিয়ে এ সংখ্যা 80,000-এর ওপরে। লাইসেন্সবিহীন এসব যানের কারণে সড়কে বাড়ছে বিশৃঙ্খলা। সিটি কর্পোরেশন অটোরিকশা অপসারণের ভাবনা তুলে ধরলেও বাস্তবে বাড়ছে অটোরিকশা। কুমিল্লা সিটি কর্পোরেশনের 10,000 প্যাডেল চালিত রিকশার অনুমোদন আছে, তবে সেসব রিকশা এখন নেই। সবগুলো রূপ নিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশায়। এর বাইরে আছে আরও 20,000 অনুমোদনহীন ইজি বাইক। নগরবাসীর অভিযোগ, অটোরিকশা ও ইজি বাইকের কারণে তৈরি হচ্ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে দুর্ঘটনা, আর ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। দিন দিন অবস্থা ভয়াবহ ধারণ করছে। এর থেকে এখন আমরা কিভাবে পরিত্রাণ পাবো আমরা নিজে বুঝতে পারতেছি। যারা 2 লাইন করে 3 লাইন করে রাস্তা প্রতিবন্ধকতা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এদিকে রংপুর সিটি কর্পোরেশনে 5,000 অটোরিকশা চলাচলের অনুমোদন আছে, তবে চলছে 10 গুণ বেশি। যারা লাইসেন্স নাই তারা তো দিব্যি চলতেছে, আর আমাদের লাইসেন্স আছে, এরপর আমরা ভাড়া মারতে পারতেছি না। বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যে লাইসেন্স ছাড়া যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো এখন এই সিটির ভেতরে এসে চালাচ্ছে। দিন দিন সংখ্যা বাড়লেও অটোরিকশা অপসারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি সিটি কর্পোরেশনের। কারা আমাদের অনুমোদিত মানে লাইসেন্স প্রাপ্ত সেগুলো আমরা আইডেন্টিফাই করব এবং আমাদের নতুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব এসছেন, উনিও ড্রাইভে বেরবেন, অভিযান পরিচালনা করবেন, যাতে আমরা শহরটাকে একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য উপযোগী করে তুলতে পারি। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কুমিল্লা ও রংপুর সিটির বাসিন্দাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্বত্য জেলা খাগড়াছড়িতে শীত মৌসুম আসার আগেই বেড়ে গেছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি সদর হাসপাতালে। শয্যা সংকটে বারান্দায়ও চলছে চিকিৎসা। রোগীদের বেশিরভাগই শিশু। জনবল সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে শ্বাসকষ্ট, জ্বর নিয়ে প্রতিদিনই আসছে নতুন রোগী। দেখা দিয়েছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপও। ওয়ার্ডে জায়গা না হওয়ায় চিকিৎসা চলছে বারান্দাতেও। গত কয়েকদিন ধরে অতিরিক্ত রোগী আসায় তৈরি হয়েছে শয্যা সংকট। 15 শয্যার শিশু ওয়ার্ডে রোগী আছে অর্ধশতাধিক। প্রতিদিন বহির্বিভাগে কয়েকশো রোগীকে দেয়া হচ্ছে চিকিৎসা। একজন রোগী অনেক সংকটপূর্ণ সর্দি কাশি ছিল, ঠান্ডা ছিল, এখন ভালো আছে। জনবল কম থাকায় বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মীরা। এখনো পর্যন্ত জনবল পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে আমরা এত রোগীর সঠিক পরিমাণে যে সেবাটা দেওয়া প্রয়োজন তাদেরকে সে সেবাটা আমরা দিতে পারছি না। শহরের তুলনায় দুর্গম এলাকার মানুষ অসুস্থ হচ্ছে বেশি। শিশুদের সুস্থতার জন্য সতর্কতার পরামর্শ চিকিৎসকদের।
অনেক দুর্গম এলাকায় যারা বসবাস করে ওইসব এলাকাতে আগত বাচ্চাগুলো অনেক বেশি খারাপ হয়ে আসছে। আর এক্ষেত্রে বাচ্চার মায়েদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বিশেষ করে এই সময়ে বাচ্চার যত্নটা আবশ্যক, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমাদের নিউমোনিয়া থেকে শুরু করে ডায়রিয়া পর্যন্ত আমরা প্রতিরোধ করতে পারি। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরের হিলিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে অভিযান চালিয়েছে প্রশাসন। সকালে সীমান্তবর্তী হিলি বাজারে অভিযানের নেতৃত্ব দেন জেলা নবনিযুক্ত প্রশাসক রফিকুল ইসলাম। এ সময় কাঁচা বাজারের বিভিন্ন সবজি ও নিত্যপণ্যের দোকানে ক্রয় রসিদ খতিয়ে দেখা হয়। অভিযানে কাউকে জরিমানা করা না হলেও ব্যবসায়ীদের ক্রয় রসিদ রাখা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেন জেলা প্রশাসক। একই সঙ্গে ব্যবসায়ীদের সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানানো হয়। আমাদের বাজার তদারকির কাজ অব্যাহত থাকবে। আমরা বিভিন্ন বাজার ঘুরে দেখছি, বাজারে বিভিন্ন দ্রব্যের সরবরাহ কেমন, মানুষের চাহিদা কেমন, এগুলো আমরা দেখভাল করছি। লক্ষ্মীপুরে সড়কে সিএনজি ও অটোরিকশা সহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, জেলার 5 উপজেলার বিভিন্ন সড়কে প্রায় 10,000-এর বেশি সিএনজি অটোরিকশা সহ ছোট বড় যানবাহন চলাচল করে। এ সময় নানা অজুহাতে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে একটি চক্র। চাঁদা না দিলে সড়কে পরিবহন শ্রমিকদের নানাভাবে হয়রানির অভিযোগ করেন তারা। প্রশাসন দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পরিবহন শ্রমিকরা। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম কাস্টম হাউসে গত বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে 7%। আন্দোলন, বন্যা সহ নানা ঘটনার পরেও রাজস্ব আদায়ের এই হারকে ইতিবাচক হিসাবে দেখছেন ব্যবসায়ীরা। শুল্কায়ন প্রক্রিয়ায় ভোগান্তি কমানোর দাবি তাদের। 2024-25 অর্থ বছরের শুরুতেই ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন। এরপর শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। এতে চট্টগ্রামের সাথে সারা দেশে সড়কপথে পণ্য পরিবহন বন্ধ থাকে প্রায় 1 সপ্তাহ। এছাড়া ডলার সংকট, এলসি জটিলতার পাশাপাশি বিভিন্ন সময় ছিল শ্রমিক ধর্মঘট। এর মাঝেও রাজস্ব আদায়ে চমক দেখিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এই অর্থ বছরের প্রথম 4 মাসে গত বছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে 1,661 কোটি 55 লাখ টাকা, যদিও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 2,500 কোটি টাকা কম। প্রথম 2 মাসে বন্দরে জমে যাওয়া পণ্যের জট কমানো ছিল বড় চ্যালেঞ্জ। কিছুদিন তো বন্ধ ছিল আনরেস্টের কারণে, অ্যাট দ্য সেম টাইম বন্যার কারণে এই ঢাকা চিটাগংয়ের যেই মহাসড়ক অথবা রেল লাইন, এটা তো বন্ধ ছিল বেশ কয়েকদিন। ওই কারণে আমাদের কিছুটা এখানে জট ছিল, এটা অলরেডি কাভার হয়ে গিয়েছে। নানা সংকটে পুরো খাতেই নেতিবাচক প্রভাবের মধ্যেও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যবসায়ীরা। শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন তারা। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিবন্ধকতাগুলো, কাস্টমসের একটা পেপার যদি পাস করতে হয় 20টা টেবিলে ঘুরতে হয়। সামান্য একটা এইচএস কোড আপনি দেখবেন একজন ডিসি বা ডিসিএ চাইলে উনি দিয়ে দিতে পারে, কম্পিউটারে ঢুকে উনি চেক করে দিয়ে দিতে পারে, বাট এটার জন্য 8টা টেবিল ঘুরতে হয়। রপ্তানি পরিস্থিতি দ্রুত বাড়ছে এবং আমরা মনে করি যে এই ট্রেন্ড বজায় থাকলে আমরা রপ্তানিতে হয়তো সামনে একটা খুবই সুদিন আমরা দেখব। গার্মেন্টসের এলসি এবং এলসির এগেনস্টে যে পণ্য আসার সেগুলি কিন্তু আসছে, পণ্য কমে গেছে কমার্শিয়াল ইম্পোর্ট। লক্ষ্যমাত্রা পূরণে চট্টগ্রাম কাস্টমস হাউসকে আগামী 8 মাসে আরও 59,209 কোটি 28 লাখ টাকা রাজস্ব আদায় করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের উপসহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে সরকারি জলাধারের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে জলাবদ্ধতায় চাষের অযোগ্য হয়ে পড়েছে প্রায় 100 বিঘা আবাদি জমি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন। তবে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রেজাউল করিম। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশশিকা গ্রামের এই বাড়িটি বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম তালুকদারের।
তার বিরুদ্ধে সরকারি জলাধারের মুখ বন্ধ করে নির্মাণের অভিযোগ উঠেছে। এতে সামান্য বৃষ্টিতেই পানি জমে ফসলি জমি ডুবে থাকে 12 মাস। তাই প্রায় 100 বিঘা ফসলি জমি চাষাবাদে বিপাকে স্থানীয় কৃষকেরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ শাসন আমলে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় তৈরি করা হয় বাড়িটি। এরপর জলাধারের মুখ বন্ধ করে দেয়া হয়, মানা হয়নি এসিল্যান্ড, ইউএনও ও কৃষি কর্মকর্তার নির্দেশনাও। সরকারি রাস্তা মাটি ফেলা এটা বরাদ করে রেখেছে, সেদিন পানি বাড়ার পড়তেছে। বাড়ি নেওয়ার কারণে আটকা দেওয়ার পরে ওখানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয়ে যাওয়ার পরে আর কোনো ফসল হয় না। জলাবদ্ধতা দূর করে কৃষকের জমি আবাদের জন্য দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। জমিটাকে আবাদযোগ্য করার জন্য আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলবো এবং যত দ্রুত সম্ভব এই কৃত্রিম জলাবদ্ধতা বা যেটি হোক এটা একটা সমাধানের একটা পথ আমরা বের করার চেষ্টা করব। সরকারি জলাধার উন্মুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক ও দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসনও। আমরা এই বিষয়ে যথাযথ তদন্ত করব এবং যদি ওখানে খাস জমি থেকে থাকে আমরা উদ্ধারপূর্বক সেখানে আমরা আবার যাতে পানি জলপ্রবাহ ঠিক থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। ওনাকে নোটিশও দেওয়া হয়েছিল ওটা ছাড়ার জন্য, যদি উনি স্বেচ্ছায় এখন না গেলে সেটা আমরা আইনি ব্যবস্থা নেব। জলাবদ্ধতার আগে এসব জমিতে ইরি, বোরো ধান, পাট, সরিষা, তিল সহ নানা ফসল আবাদ করা হতো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁর মহাদেবপুরে সরকারি 155 শতক জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সকালে সহকারী কমিশনার রিফাত আরা ও পুলিশের উপস্থিতিতে এসব জমি দখলদার মুক্ত করা হয়। উপজেলা সহকারী কমিশনার রিফাত আরা জানান, স্থানীয় আব্দুল হান্নান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 1 একর 55 শতক সরকারি জমি ও পুকুর দখল করে রেখেছিল। তাদের নানাভাবে নিষেধ করা সত্ত্বেও দখল না ছাড়াই আজ ওই জমি ও একটি পুকুর দখলমুক্ত করা হয়েছে। এ সময় জমিতে থাকা ধান কেটে তা নিলামে বিক্রিও করা হয়েছে। এসব জমির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সহকারী ভূমি কমিশনার। দখলমুক্ত করার পর সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দিয়েছে প্রশাসন। বিগত 25 বছর ধরে তারা অবৈধভাবে ভোগ দখলে ছিল। আমরা সহকারী কমিশনার ভূমির নির্দেশে আমরা আজকের এই ধান কাটা শেষ করে আমরা এই সরকারি জমি আজকে আমরা দখল নিলাম এবং এখানে প্রায় জমির পরিমাণ 3 বিঘাতে ধান লাগাইছে, পার্শ্ববর্তী বাড়িও আছে, সঙ্গে খাস পুকুরও আছে। খাস পুকুরে আমাদের সাইনবোর্ড মারা আছে। আমরা আজকে এটা দখলমুক্ত ঘোষণা করলাম। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এই জমির বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে। যদি এমন হয় যে অ্যাকশন লিজ প্রক্রিয়ায় আমরা কাউকে দিতে পারি, সেক্ষেত্রে এটা আমাদের জেলার অনুমোদনের বিষয় আছে, জেলা প্রশাসকের অনুমোদনের বিষয় আছে। আর এরই সাথে শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।